হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৭০ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের রোমাঞ্চকর সত্য ভৌতিক কাহিনীর ইনস্টাগ্রামে পাঠিয়েছেন কলকাতা পাতিপুকুর থেকে অনাথ বন্ধু মিত্র। কাহিনীটি বেশ পুরনো। উনি আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক। উনি ওনার ছোটবেলার ঘটনাটি শেয়ার করেছেন, যাতে তা এই চ্যানেলের শ্রোতারা শুনে রোমাঞ্চ অনুভব করতে পারেন। তবে চলো মূল কাহিনীতে প্রবেশ করা যাক। ঘটনাটি তখনকার, যখন অনাথবাবু 14-15 বছরের ছিলেন। ওনার বাবা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী। উনি বিষয় আশয় ভালোই করেছিলেন। ওনার ওই অঞ্চলে একটি সাইকেলের কারখানাও ছিল। সেই কারখানার ম্যানেজার ছিলেন রমাকান্ত ব্যানার্জি, একজন সৎ ও কর্মঠ ব্যক্তি। উনি ছিলেন 50 ঊর্ধ্ব। উনি ও ওনার স্ত্রী ছিলেন নিঃসন্তান। উনি অনাথবাবুকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। কাজের ফাঁকে সময় পেলেই তিনি সোজা অনাথবাবুর সাথে গল্প করতেন অথবা খেলতেন। অনাথবাবুর বাবা ছিলেন ওই সাইকেল কারখানার মালিক। উনি রমাকান্ত বাবুকে আর 5 জনের চাইতে অন্য নজরে দেখতেন, কারণ উনি ওনার ছেলেকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। ওনার স্ত্রী কোনো ভালো মন্দ রান্না করলেই উনি রমাকান্ত বাবুকে দিয়ে অনাথবাবুকে পাঠিয়ে দিতেন। এ ব্যাপারে উনি ওনার মালিকের কথাও শুনতেন না। ওনার মালিক অবশ্যই এতে কিছু মনে করতেন না, বরঞ্চ মনে মনে বেশ খুশি হতেন। খুশি হতেন এই কারণে নয় যে উনি ছেলেকে খাওয়াতেন, এই কারণে যে উনি ওনার ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। রমাকান্তবাবুর সন্তানহীনতা ওনাকে ভীষণ কষ্ট দিত। যাই হোক, এইভাবেই বেশ কিছু সময় কেটে যায়। 50 ঊর্ধ্ব এক ব্যক্তির সাথে 14-15 বছরের এক বালকের বন্ধুত্বের কাহিনী বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেই সময়। কিন্তু এই সুন্দর বন্ধুত্বের কাহিনী দীর্ঘ হয়নি। এক মর্মান্তিক দুর্ঘটনায় ওই বন্ধুত্বে ছেদ পড়ে। একদিন ওই সাইকেল কারখানায় এক দুঃসংবাদ এসে পৌঁছয়। রমাকান্ত বাবু আগের দিন সন্ধেবেলাতে বাজার করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তোমরা অনেকেই জানো যে ওই পাতিপুকুর এলাকায় রাস্তার ওপর দিয়ে রেল ব্রিজ রয়েছে, ওপর দিয়ে ট্রেন চলাচল করে। ওই রেল লাইন ক্রস করে সামান্য একটু হাঁটা পথে রমাকান্ত বাবুর বাড়ি। আগের দিন সন্ধেবেলাতে উনি রেল লাইন ক্রস করার সময় হয় এক অঘটন। ডাউন ট্রেন তখন খুবই কাছে, উনি তা খেয়াল করতেই পারেননি। ব্যাস, সব শেষ। নিথর শরীরটা দুখণ্ড হয়ে দুদিকে পড়ে থাকে। যেহেতু অপমৃত্যু, তাই 3 দিনে কাজ হয় ওনার। অনাথবাবুর পরিবারকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হলেও ওনারা কেউ যাননি, কারণ ওনারা রমাকান্ত বাবুকে অন্য নজরে দেখতেন। সুতরাং ওনার শ্রাদ্ধে খাবার প্রশ্নই ওঠে না। তবে অনাথবাবুর বাবা ওই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছিলেন।
যাই হোক, শ্রাদ্ধের অনুষ্ঠান মিটে যাবার পর থেকেই শুরু হয় আসল ভয়ের অধ্যায়। অনাথবাবু ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছিলেন, সেটা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু ঘটনাটা শুরু হয় সেই দিন রাত থেকেই। রাত 12টার কিছু পরেই অনাথবাবু ঘুম থেকে উঠে পড়েন। চোখ দুটো লাল ও বেশ বড় হয়ে উঠেছে। ওনার মা অনুভব করেন যে অনাথবাবুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। উনি সোজা দরজা খুলে বেরিয়ে যান। অনাথবাবুর দুই দাদা তার পিছু নেয়, এটা দেখার জন্য যে তাদের ছোট্ট ভাই অত রাত্রে কোথায় যাচ্ছে। অনাথবাবু শরীর টান করে সোজা হাঁটতে থাকেন, পেছনে তার দুই দাদা। অনাথবাবু এমনভাবে হাঁটছিলেন যেন তিনি গভীর ঘুমের মধ্যে রয়েছেন, এক অপার্থিব শক্তির বশে, যেখান থেকে তার মুক্তি নেই। হাঁটতে হাঁটতে তিনি পাতিপুকুর রেল ব্রিজের ঠিক নিচে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তারপর মুখ উঁচু করে ওপরের রেল ব্রিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁদতে থাকেন। তার দুই দাদার বুঝতে অসুবিধে হয় যে কেন তাদের ভাই ব্রিজের তলায় অত রাতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে। দুই দাদা তাকে পেছন থেকে গিয়ে জাপটে ধরে, বাড়ি ফেরত নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু কি অদ্ভুত বিষয় দেখো বন্ধুরা, ওই ছোট্ট অনাথবাবু রোগা শরীরেও কি অদ্ভুত শক্তির সঞ্চার হয়েছে। দুই হাত দিয়ে দুই দাদাকে ছুঁড়ে ফেলে দেয় অনায়াসেই। এক অদ্ভুত অশুভ শক্তি যেন ওনাকে গ্রাস করেছে। দুই দাদা অনাথবাবুকে কিছুতেই ওই ব্রিজের নিচ থেকে বাড়িয়ে নিয়ে আসতে পারেন না। এইভাবেই ভোর হয়ে যায়। আস্তে আস্তে অনাথবাবুর শরীর শিথিল হয়ে পড়ে। উনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার দুই দাদা ভাইকে একটা টোটোতে চাপিয়ে বাড়ি নিয়ে আসেন। অনাথবাবুর বড় মামাকে খবর দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখি, অনাথবাবুর বড় মামা তন্ত্রবিদ্যা জানতেন। উনি বিকেলের দিকে অনাথবাবুদের বাড়িতে আসেন। উনি সকলকে বলেন যে উনি অনাথবাবুকে ঝাড়বেন, ওই কক্ষে আর কেউ থাকতে পারবে না। ঝাড়া হয়ে গেলে পর উনি মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, পেছন থেকে কেউ যাতে ওনাকে না ডাকেন। কথা মতোই কাজ করা হয়। অনাথবাবুকে ঝাড়া হয়। একটা তাবিজও অনাথবাবুকে পরিয়ে দেওয়া হয়। সেই দিন রাত থেকেই সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। ওই রাত থেকেই অনাথবাবু আগের মতো নাক ডেকে ঘুমন। পরে জানা গিয়েছিল যে ওনাদের সাইকেল কারখানার ম্যানেজার রমাকান্ত বাবুর অতৃপ্ত আত্মাই ওনাকে ভর করেছিল। মৃত্যুর পরেও অনাথবাবুর প্রতি রমাকান্ত বাবুর অকৃত্রিম ভালোবাসা ফিকে হয়ে যায়নি। একেই বোধহয় বলে মৃতের ভালোবাসা। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে প্লিজ একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই প্রার্থনা। থ্যাংক ইউ। গুড নাইট।
তোমাদের রাত শুভ হোক।